ইন্টালেকচুয়াল পলিটিক্সের কোন ধরনের ধারে কাছে আমি বিএনপিকে দেখতে পাচ্ছি না। গালি দিবেন, পায়ে পড়বে, আপনার দে উইল সাক ইউ ডিক। দিস ইজ দ্য ইকুয়েশন রাইট নাও। সো লেটস start to do and follow Piraki and Ilyas Hussain saying the way they are attacking BNP every single day. দেখবেন তারা আপনাকে রেসপেক্ট করবে, আচ্ছা বলবে আব্বা আপনি শান্ত থাকেন, আমরা আপনাকে লিস্টে নিচ্ছি। দ্যাট ইজ হোয়াট ইট ইজ এক্স্যাক্টলি। আমি প্রথমেই সেই সব যারা নিহত হয়েছে তার আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা আহত হয়েছেন তাদের এবং নিহত সবার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। ইটস এ ট্র্যাজেডি বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের ইতিহাসে সম্ভবত আপনার মিলিটারি আপনার এয়ারক্রাফট বা ফাইটার জেট সংশ্লিষ্ট কোনো দুর্ঘটনা এর চেয়ে বড় দুর্ঘটনা বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আর কখনো ঘটেনি। তো এটা অত্যন্ত দুঃখজনক এবং সবচেয়ে দুঃখজনক হলো যে আমরা অনেক আগামী দিনের ভবিষ্যৎ আমাদের শিশু, আমার সন্তানের বয়সে অনেককেই আমরা হারিয়েছি এবং তাদের এই দৃশ্যগুলো এখনো আমার চোখ থেকে যাচ্ছে না, টু বি অনেস্ট, অ্যান্ড ভেরি সাডেন এটা দেখার পরে। এবং আমি আশা করি এটার একটা এটাকে আমি এটাকে দুটো দিক দিয়ে বলেছি। ইদার এটা ভারতীয় ষড়যন্ত্র হতে পারে, আমি নাথিং ক্যান বি রুলড আউট ইন রিগার্ডস টু ইন্ডিয়ানস ইনভলভমেন্ট, আর আরেকটা হলো নিছক দুর্ঘটনা। এর বাহিরে আমি আর কোনো কিছু দেখি না। এটাও দুর্ঘটনা হবে যদি ভারত এটাকে ইন্টারফেয়ার করে থাকে, সিস্টেম জ্যাম করা, এগুলা প্রশ্ন উঠতেছে। কেননা আমরা জেনেছি এয়ারফোর্সের প্রধান হি ওয়াজ এট দ্য এয়ারপোর্ট দ্যাট টাইম হেডিং টু টার্কি to accomplish or complete the agreement between Bangladesh and Turoshko or Turkey. So it could happen এবং এটা nothing can be ruled out because ভারত খুবই সংক্ষুব্ধ বাংলাদেশের তুরস্কের সাথে বাংলাদেশের সামরিক চুক্তি এবং এই ব্যবস্থাগুলো নিয়ে। জি, আমরাও শুনতেছি যে তুরস্কের সঙ্গে কিছু ডিল হচ্ছে, যে অস্ত্র তারপরে ড্রোন এইসব ব্যবস্থাপনা নিয়ে, এবং এই জন্য স্বভাবতই ভারত ক্ষুব্ধ এবং আপনি মনে করছেন সেই থেকেই আসলে এটা হতে পারে বাট নাও হতে পারে, এরকম আছে। যাই হোক, অবশ্যই আমরা আশা করি যে সঠিক তথ্য বেরিয়ে আসবে তদন্তের মাধ্যমে। যাক, আমরা ফিরে আসি আমাদের আজকের টপিকে। সম্প্রতি আমরা দেখলাম যে গত 11ই জুলাই বিএনপির মিডিয়া সেলে তারা কিছু লোকের ছবি দিয়েছে, এদের নাম দিয়েছে জুলাই হিরো। এদের ভিতর কিছু কিছু ছবি আছে অত্যন্ত বিতর্কিত ছবি, এবং আমি আসলে আমার ধারণার বাইরে, আমার বোধগম্য না যে আসলে এরা জুলাই হিরো কিভাবে হয়। মাসুম ভাই, আপনি, আচ্ছা আমার কথা আমি বাদ দিলাম, আমি ওরকম বড় ইউটিউবার না, আপনি আমার দেখা মতে অনেক আগে থেকে, এবং বর্তমানে যেসব প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেল আছে অনেক আগে থেকে আপনি প্রায় সাংবাদিক ইলিয়াসদের প্রায় সমানই আপনি আছেন, এবং আপনি আপনার লাইফে আমি কখনো দেখিনি যে বিএনপির বিরুদ্ধে একটা কথা বলতে। সেই বিএনপি আপনাকে, মানে আপনার ছবি এখানে নাই, কিন্তু এমন অনেকের ছবি আমি দেখছি যে এদের কি অবদান আমি তো জানি না, এবং এদের অনেকে আসলে বিএনপির বিরুদ্ধে খাটতেছে। তো এই ব্যাপারে আপনি কি বলবেন? থ্যাংক ইউ। এখানে বলাটা কি যে আমরা যখন শুরু করেছিলাম যে কয়েকজন, আমি সেই থেকে আজ পর্যন্ত আমরা ইভেন দো কঠিন সময়, আপনি জানেন আমরা একটাই শপথ ছিল, বিএনপির সমালোচনা করা যাবে না আওয়ামী লীগের সময়, কেননা ভুল তারা করতেছেন, নেতৃত্বের ভুল আছে, সবকিছু আছে, সবাই এই কাজটা করেছেন। একমাত্র আমি মনে এই একমাত্র ব্যক্তি যিনি বিএনপির সমালোচনা করি নাই, এবং বিএনপির জিয়া পরিবারের কারো কখনোই করি নাই, এখনো করবো না, সমালোচনা কখনোই করে না, লেট অ্যালোন তারেক রহমানের মানে যারা আছেন তারা। এর মানে না যে আমাকে লিস্টে রাখতে হবে, লিস্টে না রাখলে সমস্যা, এটা আসলে বক্তব্য না। বক্তব্যটা হলো যে এখানে যে লিস্টটা আপনি নিয়ে এসেছেন, আসলে এটা নিয়ে আমি কথা বলি না এভাবে, তবে তাদেরকে লিস্ট করার দায়িত্বটা কে দিয়েছে আমি জানি না। এখানে একটা জিনিস কি, বিএনপির এখন কথা বলা দরকার, কেননা কথা না বললে সারা জীবন এভাবে থেকেই যাবে বিষয়গুলা। বিএনপির ভিতরে সবচেয়ে বড় যে প্রবলেমটা আমরা দেখা দিয়েছে, এখন আমরা প্রাণ খুলে বলি, কারণ 2 দিন পরে বিএনপি হয়তো ক্ষমতায় যাবে, সো আমাদের কথাবার্তা এখন আর কিছু যায় আসে না, যেহেতু আওয়ামী লীগ এখন ক্ষমতায় নেয়। সবচেয়ে বড় যে সমস্যা দেবো আমি শঙ্কিত, যে কারণে ইভেন বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, বুদ্ধিদীপ্ত বা ইন্টালেকচুয়াল পলিটিক্স এন্ড পলিটিশিয়ানস এর অভাব, প্রচন্ড অভাব। আপনি হাতে গোনা 2 থেকে 3 জন মানুষের বাহিরে ইন্টালেকচুয়াল রাজনীতি করার বা পরিবর্তন আনার যে অভিপ্রায় নিয়ে রাজনীতির করার মতো নেতা শূন্য বিএনপি। দিস ইজ দ্য বিগেস্ট প্রবলেম। এবং তারই একটা বহিঃপ্রকাশ কিন্তু এই লিস্টটা, এটা কিন্তু তারই একটা বহিঃপ্রকাশ কিন্তু আপনার এই যে লিস্টটা তারা করেছেন মিশন ভাই, টু বি অনেস্ট এইটা হচ্ছে তারই বহিঃপ্রকাশ। না হলে
এই সময়ে সে নিজের মানুষগুলাকে রেখে এমন কিছু মানুষকে এখানে অন্তর্ভুক্ত করে এই লিস্টটা আপনার, এর মানে হচ্ছে যে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট যারা অ্যাগ্রেসিভলি বিএনপিকে অ্যাটাক করতেছেন তাদের বয়ে তটস্থ এবং আতঙ্কিত বিএনপি। এটা হচ্ছে সিমটম, এটা হচ্ছে অন্যতম সিমটম হলো প্রচন্ড আতঙ্কিত। আর সেকেন্ড থিং হলো ওই যে বললাম ইন্টেলেকচুয়াল এবং বুদ্ধিদীপ্ত রাজনীতি, স্ট্র্যাটেজিক রাজনীতি করার যে ক্ষমতা বিএনপির নাই সেটা কিন্তু এখানে প্রমাণিত হয়েছে। যে কারণে আমরা শেখ হাসিনার মতো ফেসিস্টকে আমরা 17 বছর আমরা অ্যাবজর্ভ করতে হয়েছে, বারবার মিস্টেক ভুল করার কারণেও। সারা পৃথিবী তার বিরুদ্ধে ছিল, ক্ষমতা থেকে সরানো যায় নাই। অথচ বিএনপির ডাকা আপনি 28 অক্টোবরে দেখেন 28 লক্ষ মানুষ, মানে কত লক্ষ মানুষ ডাকাতে জড়ো হয়েছিল, সেখান থেকে তারা চলে গেছে। অর্থাৎ বারবার বেগম জিয়ার বাড়ির আপনার সামনের যে ট্রাক মানে বালুর ট্রাক থেকে শুরু করে ব্যর্থতার সুলকলা পূর্ণ করেছিলেন তারা। যদিও এই সুযোগটা এখন এই নতুন বাংলাদেশের সবচেয়ে বড় সুবিধা নিচ্ছেন মানে বিএনপি যারা আছেন, কিন্তু এটার মূল যে দাবিদার আমরা সোশ্যাল মিডিয়া থেকে আমরা যারা শুরু করেছিলাম, তারপরে হচ্ছে প্রবাসীরা, তারপরে হচ্ছে অন দ্য গ্রাউন্ডে যারা কাজ করেছেন, এটা রেখে আপনারা লিস্ট করেছেন মাসুদ কামালকে। এখানে সবচেয়ে আমি কয়েকটা নাম আছে এর মধ্যে যারা স্বৈরাচার বলতে পারতো না, জীবনে স্বৈরাচার বলতে পারে নাই, এরা নাকি রুট টু জুলাইয়ে এখানে যে ইডিয়ট এই লিস্টটা করেছে। আমি তীব্র প্রতিবাদ জানাই। আমি মনে করি এটা ইতিহাস বিকৃতির চূড়ান্ত ধরনের হাইনার মতো কাজ করেছে যা এই কাজটা যিনি করেছেন, এই বিএনপির মিডিয়া সেল বা আমি এটাকে বলি যে বালের সেল টু বি অনেস্ট, যারা এটা পরিচালনা করে থাকেন। আমি জানি না এই পেজের অস্তিত্ব ছিল না। আমরা যখন লাইভ করতাম আমরা বিএনপির পেজ খুঁজতাম, একটা পেজ আছে কিনা যেখানে শেয়ার দিতে পারি, বিএনপির পক্ষে কথা বলা, তারেক রহমানের পক্ষে কথা বলা, বেগম জিয়ার পক্ষে কথা বলা, আমরা সেখানে পাইনি। 2018 সালে এই পেজটা ক্রিয়েট করা হয়েছে, তার আগ থেকে আমরা আমাদের অ্যাক্টিভিজম আমরা করি। তারা এগুলো করে, তারা এখানে লিস্ট করে, এই লিস্টটা যে ইডিয়ট করেছে, আন্তর্জাতিক মানের একটা ইডিয়ট এবং প্রচন্ড রাজনীতিতে অজ্ঞ, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টে শিশু সুলভে কাজ করেছে, যে এই কাজটা করেছে। আমি জানি এটা পরিচালনা করে কোন গর্দব বা গাদা ইডিয়ট যে এটা পরিচালনা করে এই পেজটা, কাকে দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে এটা পরিচালনা করার জন্য। দিস ইজ আনবিলিভেবল। বাট মাসুদ কামাল কি করেছে মনে আছে আপনার? যে মাসুদ কামাল বলেছিল তারেক রহমান গ্রেনেড হামলায় জড়িত। দেখেন আপনি কয়েক বছর আগে এটা শোনার পরে আমি তীব্র প্রতিবাদ করলাম লাইভ করে। 1.7 মিলিয়ন হয়েছিল ভিউ ওই লাইভে। আমার পেজটা পরের দিন মাসুদ কামাল করেছে কিনা জানি না, আওয়ামী লীগের কেউ 3টা স্ট্রাইক করে ভিডিও তো ডাউন করেছিল, পেজটা পর্যন্ত ওই পেজটা আমি রাখতেই পারি নাই। মাসুদ কামাল তারেক রহমানের পক্ষ নিয়ে মাসুদ কামালের বিপক্ষে আমি লাইভ করেছিলাম। সেই মাসুদ কামাল রোড টু জুলাই যে স্বৈরাচার জীবনে বলতে পারে নাই, মুস্তফা ফিরোজের মতো ব্যক্তি এখানে কিভাবে আসলো, এটা জনগণ থেকে জিজ্ঞাসা করা দরকার যে এই বালসাল, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, এগুলোর দায়িত্ব তাদেরকে কে দিয়েছে এদেরকে, মানে তাদেরকে কে দিয়েছে এগুলা করার, এই ইতিহাস বিকৃতি করার দায়িত্ব এই বিএনপির মিডিয়া সেলের নামের অথর্ব অপদার্থ এবং ইডিয়ট দ্বারা পরিচালিত এই পেজে কে দিয়েছে তাদেরকে দায়িত্ব? এটা আমি বুঝলাম না, এটা দায়িত্ব দিয়েছে কে তাদেরকে? এই ইডিয়টকে খুঁজে বের করুন, তাকে তো জুতা পেটা করা দরকার, সুযোগ পাইলে তাকে জুতা পেটা করা দরকার। এই ইডিয়টের কারণে আমরা আমাদের পেজ গুলা খুঁজেছি, যাদের কারণে তারা তাহলে তারেক রহমান সাহেব গ্রেনেড হামলায় জড়িত, তাহলে কি উনি প্রধানমন্ত্রী হতে পারে বাংলাদেশের? দিস ইজ দ্য বিগেস্ট কোয়েশ্চন। যদি নাই হয়ে থাকে, আমরা যদি প্রতিবাদ করে আমাদের ভুল হয়ে থাকে, তাহলে আপনারা সার্টিফিকেট দিচ্ছেন মাসুদ কামাল ইজ রাইট, তাহলে আমরা কি বলবো না তারেক রহমান গ্রেনেড হামলায় সরাসরি জড়িত? এটা খুবই দুঃখজনক। এই যে বিএনপির মূল প্রবলেমটা কোন জায়গায়? বিএনপির প্রবলেমটা হলো অথর্ব অপদার্থ দ্বারা এই দলটা পরিচালিত হয় বেশিরভাগ। আপনি কি মনে করেন যে ওদেরকে বিএনপিকে গালিগালাজের উপর রাখলে ওরা মূল্যায়ন করে? আমি মনে করি বিএনপিকে প্রতিদিন আপনি গালিগালাজ করবেন, এইটা একটা সুন্দর প্রশ্ন করেছেন। পিনাকি, তারপর ইলিয়াস, তারপর কনক সরোয়ার, এদের ছবি দিছে, এরা এমন কোনো দিন নাই যে বিএনপি গালিগালাজ না করে। না, আমার প্রশ্ন হলো দিতে পারে, বুঝলাম, কিন্তু তোমরা যে লিস্ট করেছো এই লিস্টে জীবনে যারা স্বৈরাচার মুস্তফা ফিরোজ যে লিস্টে কিভাবে আছে? এই গাদার দল, এই বুর্বকের দল, এই গর্দবের দল, মানে মুস্তফা ফিরোজ যে স্বৈরাচার জীবনে বলতে পারে নাই। গতকালকে পোস্ট দিয়েছে আওয়ামী লীগ ভারত থেকে, তাহলে ভারতের উপর আমরা নির্ভর করতেছি। দেখেন তার আওয়ামী লীগকরণের ওই গাদাদের চলে আসছে এখানে। আমার প্রশ্নটা তো আমি তখন বদার করবো না। এখন আপনি বলছেন যে হ্যাঁ বিএনপিকে প্রতিদিন গালি দিবেন, দে উইল সাক ইউর ডিক, দে উইল কাম হিয়ার এন্ড সাক ইউর ডিক, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, গালি দিবেন প্রতিদিন, দে উইল সাক ইউর ডিক, অথবা তার পায়ে ধরবে। কেননা অথর্ব অপদার্থ অযোগ্যদের মানে সবচেয়ে বড় যোগ্যতা হলো তারা আপনার পায়ে পড়বে যখন আপনি তাদেরকে অ্যাটাক করবেন। আপনি বদ্ধতা দেখাবেন, ভালো মানুষকে তারা চিনতে ভুল করেছে এবং বিএনপি ভালো মানুষকে চিনতে ভুল করে, এজন্য বিএনপির আজকের অবস্থা। যদি নিরপেক্ষ নির্বাচন হয়, সেই নির্বাচনের রেজাল্ট আমরা নিশ্চয়ই দেখবো,
আমি তো আবার বলছি, আমরা বিএনপির, আমি এখানে বলতে চাচ্ছি আজকে বিএনপির যে বিগত এর আগে 3 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল বিএনপির সময়ে, এই সময়কার কোনো মন্ত্রী এই ক্যাবিনেটে যদি তারা যুক্ত করেন, তাহলে আবারও কি আমরা সেই একই পথে হাঁটবো কিনা যদি বিএনপি ক্ষমতা যায়? দিস ইজ দ্য বিগেস্ট কোয়েশ্চন রাইট নাও, এন্ড আই এম গোইং টু থ্রো দিস কোয়েশ্চন টু দ্য অডিয়েন্স, লেডিস এন্ড জেন্টলম্যান, বিকজ তাহলে আমাদের পরিণতিটা কোন জায়গায় যাচ্ছে? বিএনপি কি একই পথে হাঁটবে কিনা? কারণ বিএনপির তো সত্যিকার অর্থে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অথবা পলিসি অথবা ইন্টালেকচুয়াল পলিটিক্স এর কোন ধরনের ধারে কাছে আমি বিএনপিকে দেখতে পাচ্ছি না। গালি দিবেন, পায়ে পড়বে, আপনার দল সাকিউডিক। দিস ইজ দ্য ইকুয়েশন রাইট নাও। সো লেটস start to do and follow Piraki and Ilyas Hussain saying the way they are attacking BNP every single day. দেখবেন তারা আপনাকে রেসপেক্ট করবে, আচ্ছা বলবে আব্বা আপনি শান্ত থাকেন, আমরা আপনাকে লিস্টে নিচ্ছি। দ্যাট ইজ হোয়াট ইট ইজ এক্স্যাক্টলি। না আমি বলছি যে সাইফুর সাগর লোক ভালো, কিন্তু এই সাইফুর সাগর সাহেব তো সবসময় আওয়ামী লীগ আনতো, বিএনপি আনতো, মাননীয় প্রধানমন্ত্রী বলতো। তারপরে খালেদ মহিউদ্দিন, সে কিভাবে ফ্যাসিবাদী হলো? খালেদ মহিউদ্দিন সবসময় আওয়ামী লীগ বিএনপি দুই পাশে রেখে তিনি এখন হাসিনা বলে, আগে তো মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া কথাই বলতো না। হাসিনা টেবিল টক, হাসিনা তো এখনো সেই কলিমুল্লাহ, সেই মেজর আক্তার এদেরকে নিয়ে অনবরত রক্ষ করে। আপনার নাম এখানে কেন নেই? বিকজ ইউ রেসপেক্ট বিএনপি, দ্যাটস হোয়াই ইউ ডোন্ট হ্যাভ, ইউর নেম ইজ নট দেয়ার। You start to fuck them every single day. They will come in as a mission, Abba, how are you? How do you? Let's sit up and have a cup of coffee or tea. That's it. That's BNP. অতর্ব অযোগ্যদের এই দল নিশ্চয়, এবং এই পেজটা ইন্টারন্যাশনাল গর্দব ছাড়া কেউ পরিচালনা করে না, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। এবং কোন গর্দবের বাচ্চা এটা পরিচালনা করে, এটা আমি দেখতে চাই। আমি সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, ক্যান নট বি স্টপ এনিমোর। এনাফ ইজ এনাফ, লেটস স্টার্ট নাও। সব এক্স্যাক্টলি বুঝছেন, এই গাদার বাচ্চারা এই পেজগুলো পরিচালনা করে এবং তাদেরকে ইতিহাস বিকৃতির দায়িত্ব দিয়েছে কারা, এটা আমি জানতে চাই। এবং কে পরিচালনা করে আমি জানি, আমি শুনছি যে 3 জন নাকি ভারত থেকে পরিচালনা করে। এটা ভারতে কেন থাকবে বিএনপির মিডিয়া সেলের মানে অ্যাডমিন? I'm not sure, but then I came to know. It's just I'm stunned. ভারত থেকে বিএনপির মিডিয়া সেল পরিচালিত হয়, তাহলে কি ইলিয়াস এবং পিনাকি প্রতিদিন যে কথা বলে বিএনপির ভারত কানেকশন, এটাই কি সত্য কিনা? দিস ইজ দ্য বিগেস্ট কোয়েশ্চন রাইট নাও। এখানে মিজানুর রহমান আজাহারি এবং শায়ক আহমদুল্লাহ তারা অবশ্যই সম্মানিত দুজন আলেম, কিন্তু এই রোড টু জুলাই, এই জুলাই আন্দোলনে তাদের কি অবদান আপনি আমাকে একটু বলেন তো ভাই, আমি বুঝতে চাই। এটা শুনেন, এটা কি অবদান শুনেন। ওই যে গর্দব গুলার যখন মানে এক জায়গায় জড়ো হয়, এদের মাথা কাজ করে না। তারা মনে করেছে লিস্ট দিলে এরা বিএনপিকে সেরে কথা বলবে। That's not how you can tackle them. There are many nice ways you can tackle those social media activists when they attack you. তারা মনে করেছে আমি লিস্টে দিলে আমার এই যে বললাম না, এই যে গর্দব এবং গাধাদের দ্বারা পরিচালিত, এই জন্যই আজকের এই অবস্থা। এবং এখনো যদি সঠিক নির্বাচন হয়, কার ভবিষ্যৎ কিভাবে যাবে, কে কোথায় যাবে আমরা কেউ জানি না। এর জন্য আমরা চাচ্ছি একটাই স্লোগান, মার্কা নয়, দল নয়, ব্যক্তির দ্বারা পরিচালিত হোক, মানে আপনার ব্যক্তির যোগ্যতা হোক আগামীতে ভোট পাওয়ার অন্যতম। একজন বলছেন বিরালী আলমের জন্য বিএনপির অবস্থা। আপনি দেখেন বিএনপি সোশ্যাল মিডিয়াতে যাদেরকে নিয়োগ করেছে, মানে এই মুহূর্তে এদের মানুষের কাছে জিরো পারসেপশন। আমি বাংলাদেশ থেকে মাত্র আসলাম, ইয়েস দে হ্যাভ এ মিডিয়া কানেকশন, বাট সাধারণ মানুষ এদেরকে ন্যূনতম কোনো রেসপেক্ট দেয় না। একজন ভালো মানুষকে তারা অন্তর্ভুক্ত করতে পারে নাই। যারা ভালো মানুষ ছিল তাদেরকে তারা ছুঁড়ে ফেলে দিয়েছে, তাদেরকে তারা অপমানিত করেছে। আপনি কল্পনা করেন, নিজেরকে যারা জাতীয়তাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদকে তারা প্রমোট করতো, এদেরকে তারা ছুঁড়ে ফেলে দিয়েছে ইচ্ছাকৃত ভাবে। এই জন্য আমি বলছি, তারা যাদেরকে নিয়োগ করেছে ডিসগ্রেডেড অধপতিত মানুষ, যাদের সাধারণ পাবলিকের কাছে জিরো আপনার অ্যাকসেপ্টেন্স। আমার নিজের দেখা, নিজের শোনা, এই হলো বিএনপির বর্তমান অবস্থা। এই জন্য আগামীতে বলছি, আমরা চাই না বাংলাদেশে কোনো আপনার প্রিন্স অ্যান্ড প্রিন্সেস, কিং কুইনের বাংলাদেশ হোক। আমরা চাই সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক বাংলাদেশ আমরা পাই, যেখানে মানুষের ভোট দিয়ে মানুষ নির্বাচিত করবে। বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শ বিস্তৃত হোক, কারণ বাংলাদেশি জাতীয়তাবাদ না ছাড়া বাংলাদেশ আসলে বাংলাদেশি হিসেবে নিজেকে পরিচয় দিতে হলেও আপনাকে চিন্তা করতে হবে 3 বার। তবে এই বাংলাদেশের মানে বাংলাদেশ জাতীয়তাবাদী শুধু বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদ নয়। আমি মনে করি বাংলাদেশের ভিত্তিতে বাংলাদেশের জাতীয়তাবাদ, প্রত্যেকটা দলকে, ভারত বিরোধী যারা আছেন সবাই বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী বলে আমি মনে করি, এবং এটাই হওয়া উচিত। মাসুম ভাই, আমাদের সময় তো খুব স্বল্প, আপনাকে আমরা স্বল্প সময়ের জন্য পেয়েছি, হয়তো আধা ঘন্টা আমরা থাকবো এখানে। আপনার কি মনে হয় যে বিএনপি যা করতেছে, তারা যারা প্রকৃত যোদ্ধা, যারা তাদের জন্য খাটতেছে, তাদেরকে না চিনে মানে আজে বাজে লোককে তারা টাইটেল দিতেছে, সম্মান করতেছে, ভবিষ্যতে বিএনপি যদি কোনো বিপদে পড়ে, তাহলে আপনার মতো একজন যোদ্ধা, আপনি কি বিএনপির পক্ষে খাটবেন কিনা?
আমি তো মনে করি না we have any reason to defend them anymore because they will be fucked eventually in the future for sure. কারণ বুদ্ধিদীপ্ত রাজনীতি না থাকলে বাংলাদেশের রাজনীতি করা যাবে না। Even BNP, if they form the government, they will be collapsed within 3 to 6 months if they are not, if they don't fix themselves. মনে রাখবেন, আগামীতে ক্ষমতায় গেলে আপনি ক্ষমতা থাকতে পারবেন না। কারণ তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যে স্লোগানগুলো দেওয়া হয়েছে, এগুলার সিম্বল হচ্ছে কি জানেন? আগামীতে মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়বেন যদি স্বৈরতন্ত্র এবং সুশাসন দিতে প্রতিষ্ঠা করেন আর সুশাসন দিতে ব্যর্থ হন রাষ্ট্র ব্যবস্থায়। অলরেডি তারেক রহমান সাহেবকে শুধু বিএনপির নেতা বানিয়ে দিয়েছে এই ছাত্ররা, যেভাবেই হোক না কেন তারা। আমি মনে করি এরা তীব্র প্রতিবাদ জানাই এই স্লোগানের। এটা আমি মনে করি প্রভোকেটিং স্লোগান, যে কারণে বিএনপির নেতাকর্মী যারা আছেন তারা পরিবর্তী দিতে বাধ্য হয়েছেন। রাজাকারের বাচ্চা যদিও যুবদলের নেতার নয়ন অতিরঞ্জিত, বিকজ হি হ্যাজ টু মাচ মানি রাইট নাও ইন হিজ হ্যান্ডস, প্রচুর পয়সা পাচ্ছে তো, যে কারণে পয়সায় তাকে বলা এগুলা। তার তার যদি উচ্ছৃঙ্খলতা দেখেন আপনি বুঝতে পারবেন সে কত টাকা বানাচ্ছে। এটা হচ্ছে তার সবচেয়ে বড় এখানে হচ্ছে মূল জায়গা এখানে। সো আমি মনে করি এখান থেকে যদি বিএনপি সরতে না পারে এবং বিএনপি সত্যিকার অর্থে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত কোনো সাইন যে এটা কোনো পরিবর্তন হবে এবং পরিবর্তন তারা করতে পারবেন প্রত্যেকটা জায়গায়। আমরা তো বলি না এগুলা পিনাকি বা ইলিয়াসের মতো। আপনি দেখেন প্রতিটা জায়গা বাংলাদেশে দখল করে নিয়েছেন তারা, প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজির থেকে শুরু করে একদম সীমাহীন অবস্থা। এভাবে একটা দেশ চলতে পারে না। আমি তো মনে করি যে যদি নেতৃবৃন্দ তারা তাদের সংগঠন নেতাকর্মীদেরকে কন্ট্রোল করতে না পারেন, তাহলে 22 কোটি মানুষকে তারা কিভাবে কন্ট্রোল করবেন? দিস ইজ দ্য বিগেস্ট কোয়েশ্চন। জি, ধন্যবাদ। ইমরান মাসুম, আপনি সম্প্রতি বাংলাদেশে গিয়েছেন এবং প্রধান উপদেষ্টা স্যার মোটামুটি সবার সঙ্গেই কথা বলেছেন, নির্বাচন কমিশনার, তারপরে আইজিপি সহ ঐক্যমত্য কমিশনের বড় বড় সব লিডার যারা আছে সবার সঙ্গেই। আপনি কি দেখলেন বাংলাদেশ আসলে? আপনি দীর্ঘ 9 বছর পরে বাংলাদেশে গেলেন। আমরা জানি যে আপনি ফ্যাসিবাদীর কারণে বাংলাদেশে যেতে পারেননি, আপনি ফ্যাসিবাদ মুক্ত হয়েছে দেশ এখন গেলেন। আপনি কি পরিবর্তন দেখলেন এবং আপনি কি মনে করেন এই বাংলাদেশ নিয়ে আপনার প্রত্যাশা? আমি পরিবর্তন যেটা দেখেছি সেটা হচ্ছে যে মানুষের মধ্যে ভয়ভীতি নাই, এটাই। আর সবচেয়ে বড় যেটা দেখেছি, খুন হওয়ার, ঘুম হওয়ার ভয়ভীতি নাই। মিথ্যা মামলা খাওয়ার কাদের? শুধু যাতে আওয়ামী লীগ করতেন এবং নিরীহ আওয়ামী লীগের মানুষ যারা আছেন তাদের একটা সবসময় থাকে কে বা কারা মামলা দিয়ে দেয়। এবং যারা মামলা দেয়, এখানে বলে রাখি, মিথ্যা মামলাতে কোনো জামায়াতের নেতাকর্মী জড়িত না। এটা আমি আপনাকে নির্দ্বিধায় বলে দিতে পারি। মিথ্যা মামলা দেওয়ার ক্ষেত্রে কোনো জামাতের নেতাকর্মী জড়িত না। এরা এগুলাতে দ্বারা কাছে নাই। এরা যারা আছেন এরা কোনো না কোনো বিএনপি রাজনীতির সাথে তারা জড়িত। মিথ্যা মামলা বিএনপি মানুষকে বিএনপি মিথ্যা মামলা দিচ্ছে। আমি আমার উপজেলাতে 30 জন ছাত্রদল যুবদলের নেতাকর্মীদেরকে মামলা দিয়েছেন, আর একজন বিএনপি নেতা এবং যুবদলের নেতা, এবং এরা আমার কাছে আসছিল। এই হলো বর্তমান অবস্থা। এবং সবচেয়ে বড় যে জিনিসটা আমি দেখলাম যে মানুষ ঐক্যবদ্ধ, মানুষ চায় ভালো কিছু, মানুষ একটা সুশাসনের বাংলাদেশ দেখেছি। মানুষ আমাদেরকে রেসপেক্ট, যা রেসপেক্ট দেখিয়েছে এগুলা এই বিএনপির মিডিয়া সেলের কুলাঙ্গার গড্ডব যেগুলা, এগুলা কল্পনা করতে পারবে না। এই অথর্ব, অপদার্থ, অযোগ্য এবং এই বুদ্ধিদীপ্তের চরম অভাব যেগুলা এই মিডিয়া সেলের এই পেজ যারা পরিচালনা করে, এই গড্ডব ইডিয়েট গুলা কখনো কল্পনা করতে পারবে না আমরা কোথায় বর্তমানে আছি। এবং আমি অভিভূত বাংলাদেশ সফরে গিয়ে মানুষের ভালোবাসা দেখেছি অ্যাক্রস দ্য কান্ট্রি, যেখানেই গেছি, যত জায়গাতে আমি গেছি ইনশাল্লাহ, টপ টু বটম সব জায়গাতে। কিন্তু এই গড্ডব গুলা এগুলা বুঝতে পারবে না, কারণ এগুলা যদি বুঝতো তাহলে তারা তাদের নেত্রীকে এভাবে বছর পর বছর, এই নেত্রী জেলে থাকতেন না বিনা কারণে, যাকে বিনা দোষে তারা এতদিন পর্যন্ত জেলে দিয়েছেন। এবং আজকে ছাত্রদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ আমরা পেয়েছি। কিন্তু এই কুলাঙ্গররা, অনেক কুলাঙ্গর যারা সন্ত্রাসীরা দেশটাকে জিম্মি করে রাখার পায় তারা করেছে। প্রত্যেকটা জায়গাতে তারা গিয়ে দেশটাকে বাগ বসিয়েছে। দেশের মানুষ খুবই ভয়ে, কিছু কিছু মানুষ এই যে ব্যবসা করতে গেলে এই যে বাধা আসছে, এই বাধার সম্মুখীন বর্তমানে হচ্ছে। আমরা মনে করি আমরা স্বাধীন বাংলাদেশ, এটা কোনো কারো বাপের দেশ নয়, কারো কোনো নেতা বা নেত্রীর দেশ নয়, এটা 22 কোটি মানুষের দেশ। এদেশে যদি কেউ আর কোনো ধরনের ফ্যাসিজম প্রতিষ্ঠা করতে চায়, বাংলাদেশের মানুষ পিটিয়ে এদেরকে বঙ্গভূষা করে ফেলে দিবে ইনশাল্লাহ। এটা আমি মানুষের এই স্পিরিটটা দেখে আসছি। এবং বর্তমান ছাত্র সমাজ এবং বাংলাদেশের মানুষ যে প্রতিবাদের স্পিরিট এসেছে, এই স্পিরিট থেকে আমি বলতে পারি, আপনি ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করবেন। শেখ হাসিনার জায়গা একটা ভারত ছিল, আপনার একটা ভারতও নাই। বাংলাদেশের মানুষ আপনাকে বাংলাদেশের মাটিতেই নিশ্চিন্ন করে দিবে। জি, আমাদের আরেকটি প্রশ্ন হচ্ছে যে সম্প্রতি তাসনিম খলিল একটা ইন্টারভিউতে বলেছে যে বাংলাদেশে কখনো ইসলামী শাসন ব্যবস্থা আসবে না, সে জামাত হোক আর চরমোনাই হোক। কিন্তু আমরা সম্প্রতি দেখলাম যে জামাত ইসলাম একটা জনসভা করেছে, সেখানে প্রায় 1 মিলিয়ন লোক হয়েছে।
1 মিলিয়ন লোক হয়েছে, এবং বিএনপির কিছু লোকজন ফজলুর রহমান, গয়েশ্বর রায়, রুমিন ফারহানা এই বিতর্কিত মন্তব্যের কারণে এটা বিএনপির জনগণই বিএনপির কর্মীরাই পছন্দ করতেছে না। তো এই সব মিলিয়ে আপনি সামনের নির্বাচনে আসলে কি মনে করেন যে আসলে ইসলামী শক্তি যদি চরমোনাই, জামাত ইসলাম ঐক্য হয়, যদি এনসিপিও জয়েন করে বা সেই সঙ্গে, আপনি কি এটা মানে দেখেন কিনা যে আওয়ামী লীগের অবর্তমানে তার একটা শক্তিশালী অপোজিশন হয়ে উঠতে পারবে বলে আপনি মনে করেন কিনা? এখানে একটা জিনিস আমি আপনাকে বলি যে জামায়াত ইসলাম ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ করেছে তারা, ডেফিনেটলি খুব সুশৃঙ্খল ছিল সমাবেশটা, এবং বাংলাদেশে এত বড় সমাবেশ করে অন্য কোনো দল এমন সুশৃঙ্খল সমাবেশ মানে মানে শৃঙ্খলতা বা শৃঙ্খলা বজায় রাখতে পারবেন না আনডাউটেবলি। তারা সেটা করেছেন, তারা দেখিয়েছেন। এবার আপনি প্রশ্ন করেছেন যে রুমিন ফারহানা বা ফজলুর রহমান, দেখুন ফজলুর রহমান ইজ এ ক্যান্সার ফর বিএনপি, এটা আমি বলে দিলাম আজকে। আমি প্রথম ফজলুর রহমানকে নিয়ে মন্তব্য করলাম, ইজ অ্যান অ্যাবসলিউট ক্যান্সার। যদিও বিএনপি মনে করেন তাকে দিয়ে আওয়ামী লীগের ভোট তারা রাখবেন, কিন্তু আওয়ামী লীগের মানুষ আপনাদেরকে ভোট দিবেন কিনা, this is the biggest question. I spoke with so many Awami League people. They said they're not going to vote for BNP. They'll vote for Jamaat. Trust me. এটা এখানে বলেছে আমাকে তারা, মানে যারা লিবারেল আওয়ামী লীগ, ফোর আওয়ামী লীগ যতটা ভারতের মূত্র খেয়ে বসবাস করে, এরা অন্য লেভেলে হতে পারে। কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে, আপনি বলছেন রুমিন ফারহানা বা আরো যারা অযাচিত মন্তব্য করেন তারা ক্ষতি করছেন কিনা, বা পাপিয়া পায়রা, yes, they have done so much damage to BNP's reputation, and then চাঁদাবাজি বা অন্যান্য যেগুলো আছে এগুলো তো আছেই, তারা করতেছে এই মানুষ। কিন্তু মাসুম ভাই, বিএনপি চিন্তা করতেছে যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই, কাজে আমরা যদি একটু ওই মানে ওইরকম প্রগতিশীল হয়ে বা ওইরকম একটু আরো বামে ঝুঁকে আমরা যদি আওয়ামী লীগের ভোটগুলি কালেক্ট করতে পারি তাহলে তো আমাদেরই লাভ। কিন্তু আপনি কেন মনে করতেছেন যে বিএনপির এই পরিকল্পনাটা সাকসেসফুল হবে না? আমি এখানে একটা জিনিস বলে রাখি, বাংলাদেশের মানুষ দে ওয়াচিং এভরিথিং। তারা মনে করে যদি আওয়ামী লীগকে আপনি সাপোর্ট করেন তাহলে আমরা আওয়ামী লীগকে সাপোর্ট করবো, আপনাকে কেন করবো? এখানে মনে রাখবেন আগামী নির্বাচনে জাতীয় পার্টি আওয়ামী লীগের ভোট পাবে সবচেয়ে বেশি, কারণ জাতীয় পার্টি হচ্ছে আওয়ামী লীগের শেল্টার, আমব্রেলা, মনে রাখবেন না, ভুলে যাবেন না এটা। এই জন্য আমি পিয়ার পদ্ধতির আমি বিরোধিতা করি। কেন বিরোধিতা করি? পিয়ার পদ্ধতি হলে জাতীয় পার্টি কমসে কম 100 আসন পাবে, কারণ টোটাল আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ভোট দিবে, তারা তখন আপনি রাখতে পারবেন না, এটা হচ্ছে বাস্তবতা। তো জাতীয় পার্টিকে তারা, মনে রাখবেন জাতীয় পার্টি যাই হোক না কেন, that the sister concern of Awami League, this way that way, এটা বলে যাবেন না কখনো। সুতরাং ভোট তার জাতীয় পার্টিকে দিবে রাদার দেন বিএনপি থেকে। সুতরাং বিএনপি এই ইকুয়েশনে, ওই যে বললাম বুদ্ধিদীপ্ত এবং ইন্টালেকচুয়াল রাজনীতির অভাব, এই কারণে তারা মনে করে তারা বরং বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শকে তারা ভিত্তিক যত দল আছে তাদের সাথে যদি তারা ঐক্যবদ্ধ থাকতে পারে এটা বিএনপির জন্য লাভ। বাট তারা মনে করেছেন তারা আওয়ামী লীগের ভোট পাবেন। আমি যাদের সাথে কথা বলেছি কেউ আমাকে বলেন নাই তারা আওয়ামী লীগ বিএনপিকে ভোট দিবেন যদি নির্বাচন, তারা বলছেন তারা জামায়াতকে ভোট দিবেন বা অন্য কাউকে ভোট দিবেন, বিএনপিকে দিবেন না। আই হ্যাভ নো আইডিয়া ওয়াই, বাট তারা বুঝতে পারতেছেন হয়তো ফজলুর রহমানকে বঙ্গবন্ধু বা আওয়ামী লীগের প্রপাগান্ডা বা মানে এটা প্রচার করে তারা আওয়ামী লীগের ভোট পাবেন, এটা যে কতটা হিতে বিপরীত হবে। কারণ এই মুহূর্তে যদি নিরপেক্ষ জায়গায় ভোট হয় তাহলে ফজলুর রহমান একটা মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না, এতটা নিগৃহীত এবং দীক্ষিত একজন ব্যক্তি, একজন মানুষও তাকে পছন্দ করে না। এবং এই মুহূর্তে ওবায়দুল কাদেরের পরে সবচেয়ে বেশি মানে ফানি এবং হাস্যরস, যাকে মানুষ মানে ওই যে বললাম না যে ফানের পাত্র বানিয়ে ফেলছে, তার নাম হচ্ছে ফজলুর রহমান। সুতরাং একজন রাজনীতিবিদ যখন মানুষের হাসির পাত্র হয়, হাসির খোরাক হয়, সে আর রাজনীতিবিদ থাকে না, তাকে কৌতুক মেনে থা বললেই ভালো হবে। কারণ রাজনীতিবিদদের একটা ওজন বা ওয়েট অন্য জায়গায় লেভেলে থাকতে হবে, যে কোন মানুষের সাথে তুলনা করলে, এটা নাই তার। আমি মনে করি না রুমিন ফারহানা তো, আচ্ছা রুমিন ফারহানা আমি জানি না যেহেতু তার বাবার কি আছে এখান থেকে উনি পাস করতে পারবেন কিনা, বাট রুমিন ফারহানা তার জায়গার বাইরে বাংলাদেশের কোন জায়গা থেকে উনি পাস করতে পারবেন না, কারণ ওই ক্রেডিবিলিটি লস করেছেন। প্রথম কথা হলো আমি রুমিন ফারহানার বিরুদ্ধে আমার সবচেয়ে বড় অভিযোগ হলো উনি বিবাহিত নন। প্রথম কথা হলো উনি কখনো বিয়ে করেন নাই, উনার সন্তান নাই, উনার হাজবেন্ড বা স্বামী নাই। এটা কি উনার ব্যক্তিগত চয়েস না? আমরা এটা বলার কি, এটা তো ব্যক্তিগত ব্যাপার। No, when you are a politician, nothing private for your life, nothing private. How much you earn, you have to tell us. আপনি আমাকে জিজ্ঞেস করতে পারবেন না মাসুম ভাই how much you earn a year or a month, because আমি যদি আপনার পাবলিক লিডার না হই, যখন আমি আপনার পাবলিক লিডার হয়ে যাব, your activities is our property right now, so you have to tell us how much you earn, where do you work,
how about your family life? Because আমি আপনাকে জাস্টিফাই করার জন্য whether you are a good people or bad people, আপনার পারিবারিক অবস্থান থেকে শুরু করে আপনার কর্মক্ষেত্র কোনটা আমাকে জানতেই হবে। This is a public property right now. এটা একটা মিসকনসেপশন। এবং উনি যে বলে ও এটা আমার প্রাইভেট লাইফ, no, you are not a private citizen anymore, you are a public citizen right now, because you are a politician, you want to be the member of parliament, you will represent your constituents and the public, so you are not private anymore, it is public property right now. আপনি বিয়ে করেন নাই, আপনি কখনো স্বামীর দায়িত্ব পালন করেন নাই, স্বামীর প্রতি আপনার সন্তান নাই, আপনি জানেন না সন্তান লালন পালন করতে, তাহলে আপনি তো পৃথিবীর সবচেয়ে ববগুড়ে মানুষ, কারণ আপনি তো কোনো রেসপন্সিবিলিটি জীবনে পালন করেন নাই। আমি আপনাকে আমার সন্তানের, আমার হাজবেন্ডের, আমার ওয়াইফের দায়িত্ব কেন দিতে যাব? কারণ আপনি তো অলরেডি রেসপন্সিবল, বিকজ পৃথিবীর সবচেয়ে রেসপন্সিবল মানুষ হচ্ছে, বোঝা যাবে একজন পারিবারিক ভিত্তি থেকে আপনি কতটা রেসপন্সিবল একজন হাজবেন্ড বা ওয়াইফ। আমি বলছি না অনেক ভালো মানুষও ওয়াইফের কাছে খারাপ মানুষ হতে পারে, অনেক ভালো ওয়াইফও স্বামীর কাছে খারাপ হতে পারে। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস ইজ এক্সেপশনাল, এক্সেপশন। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমি যদি বলি যে উনাকে আমার মনে হয় উনি একজন ববগুড়ি ব্যক্তি। উনি রাজনীতিবিদ হওয়ার আগে আপনাকে মানুষ হতে হবে, প্রকৃত মানুষ হতে হবে। এই অবস্থা থেকে আপনি প্রকৃত মানুষ হিসেবে নিজেকে দাবি করতে পারবেন বাংলাদেশের রাজনীতিতে, নট এনিওয়্যার ওয়্যার ইজ এ গুড স্ট্যান্ডার্ড অফ পলিটিক্স এস্টাবলিশড, ইউ ক্যান ডু দ্যাট। সুতরাং উনি বাংলাদেশের ব্যক্তি বলবে আমি আমার একটা প্রাইভেট, আমাকে জিজ্ঞেস করা কে বিয়ে, আপনি বিয়ে না করলে আমি বুঝবো কিভাবে আপনি মানুষ কেমন, আপনার প্রাইভেট লাইফ কি, তো আপনার যে শারীরিক চাহিদা আছে এগুলো কোথায়, আপনি কিভাবে করেন, অবৈধভাবে করেন, তাহলে আপনি একজন অবৈধ পন্থা অবলম্বনকারী ব্যক্তিকে আমি ভোট দিতে যাবো কেন? This is the biggest question. Then আপনি প্রশ্ন করেছেন যে ইসলামিক রাজনীতি কতটুকু এস্টাবলিশ হবে। একটা জিনিস মনে রাখবেন, এই গ্লোবাল ওয়ার্ল্ডে শরিয়া আইন, শরিয়া ভিত্তিক কোনো কিছু is not functional anymore. It's done. It's over. জামায়াত ইসলামী is not even a Islamic political party. সৌদি আরব, আফগানিস্তান এখানে তো আছে। না, সৌদি আরব হচ্ছে সিস্টেমেটিক মনার্কি, এটা ডিফারেন্ট, এটার সাথে গণতন্ত্রের কোনো মিল নাই। ডেমোক্রেসি এন্ড সিস্টেমেটিক মনার্কি ওটা কমপ্লিটলি ডিফারেন্ট। আমাদের দেশে ইসলামিক আইন আপনি পালন করতে পারবেন, বাট ইসলামিক, বাংলাদেশের মানুষই ইসলামিক মানে আইন এভাবে চায় না। বাংলাদেশের মানুষের একটা মডারেট স্ট্যান্ডার্ড ইসলামিক মানে ব্যবস্থা, এখানে কোনো ধরনের জোর জবরদস্তি করে বাংলাদেশের যে আর্থসামাজিক অবস্থা কোনোভাবে আপনি এগুলো প্রতিষ্ঠা করতে পারবেন না। জামায়াত ইসলামী ইভেন দে আর নট লাইক দ্যাট, তারা কিন্তু এক্সট্রিম না, হেফাজতের মতো বা ছরমুনাইয়ের মতো এগুলার মতো। সুতরাং আমি মনে করি যে ওয়ার্ল্ডের যে ডাইমেনশন বা ওয়ার্ল্ডের যে মানে ইন্টারন্যাশনাল যে পার্সপেক্টিভ, এই পার্সপেক্টিভে গেলে ইসলামিক দলগুলোর রাজনীতি কতটা কার্যকর হবে সেটা অবশ্যই আমাদেরকে দেখার বিষয়। কেননা এখানে এক্সট্রিমিজম বা উগ্রবাদ, ফান্ডামেন্টালিজম প্রতিষ্ঠা করে রাজনীতি বা রাষ্ট্র পরিচালনা আপনি করতে পারবেন না বাংলাদেশের 3 মাসও। যেভাবে মুরসি করতে পারে নাই আপনার ইজিপ্টে, সেভাবে বাংলাদেশ আপনি করতে পারবেন না। সুতরাং আমি মনে করি না এই জায়গাগুলোতে সাকসেসফুল 100% হবে। তবে এখানে সবচেয়ে বড় যে জিনিসটা হলো ডেমোক্রেসিকে রেখে সৎ এবং যোগ্য মানুষকে ভোট দিতে হবে, রাষ্ট্র ব্যবস্থায় নিয়ে আসতে হবে। এটাই হওয়া উচিত আমাদের প্রত্যেক বাংলাদেশিদের, এবং ভোট মানে চাওয়া এবং ভোট দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় আপনার এই বিবেচনার বিষয়। এখানে আপনি আলেম কি আলেম না, সৎ এবং যোগ্য হলে আপনাকে পাঠানো দরকার। এবং আমি এই আগামী সংসদ, মনে রাখবেন আবার বলছি, আগামী 50 বছর বাংলাদেশ কিভাবে চলবে নির্ধারণ করবে আগামী ইলেকশন। এই ইলেকশনে আপনি এক্সোটিক মেম্বার অফ পার্লামেন্ট পাঠাতে হবে। হোয়াট ইজ এক্সোটিক? আলেম, ওলামা, হাফেজ, কারি, টিচার, এই ধরনের সব মানে আপনার প্রফেশনাল মানুষ যেন মেম্বার অফ পার্লামেন্ট হতে পারে, আর সব দল থেকে যেন কিছু না কিছু বলে সংসদে যায়। কিন্তু আপনি যদি মনে করেন যে মানে ওই মানে মাদানির মতো আপনার যে এই মাদানির কথা যেহেতু উঠালেন, এই রফিকুল ইসলাম মাদানি সহ কিছু আলেম এবং সার্জিস আলম এনসিপি তারা বলতেছে যে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় এখানে নিয়ে আসা হয়েছে মানে অনইসলামিক কাজকর্ম প্রমোট করার জন্য। এর ভিতরে আছে ওই যে মানে ওই নারীদের যে প্রস্টিটিউশনের প্রমোশন, সমকামিতার প্রমোশন, এগুলো মানে বিভিন্ন। আপনি আসলে কি মনে করেন যে মানবাধিকার কার্যালয় আসলে সরকারের? আমি আপনাকে বলি, মানবাধিকার এই কমিশন ইউনাইটেড নেশনসের যে অফিসটা এসেছে, এটার সাথে মানে এলজিবিটি কিউ প্রমোট করার কোনো সম্পর্ক নাই। মানবাধিকার কমিশনটা হচ্ছে হিউম্যান রাইটস। যদি রফিকুল ইসলাম মাদানি প্রতিদিন 8-10টা করে খালি ফেসবুক পোস্ট দিয়েই যাচ্ছে। আমি আপনাকে, দিস গাই ইজ এ ফ্যানাটিক। আমি আবার বলি ইংরেজিতে, দিস গাই ইজ এ ফ্যানাটিক, ডু নট ফলো দিস গাই। This guy, চরম উগ্র fundamentalist. Do not follow anyone. This guy. If you follow him, you'll be in trouble. এই হচ্ছে প্রচন্ড লেখাপড়া করে নাই, মাদানি লাগিয়েছে জীবনে, মদিনাতে যায় নাই, মদিনাতে বসবাস করে নাই, একটা মূর্খ লোক, কোনো কিছু জানে না, কোনো কিছু বুঝে না, সে বাংলাদেশে ফ্যানাটিজম প্রচার করতেছে। একে পরিত্যাগ করুন, পরিহার করুন। কোনো কিছু বুঝে না, সে বুঝতেও পারে না পৃথিবীটা কিভাবে চলছে। এই লোক
লোকের কোনো কথা শুনবেন না আপনারা, যারা শুনবেন বিপদগ্রস্ত হবেন। সে রীতিমতো একটা উগ্রবাদ ছড়াচ্ছে প্রত্যেকটা জায়গাতে। এই যে অপপ্রচার চালাচ্ছে জাতিসংঘের মানবাধিকার কমিশন, হ্যাঁ LGBT অথবা ওই যে আপনি যে যৌনকর্মীর অধিকার, এটার আমি গুড় বিরোধিতা করি বাংলাদেশে। আমি মনে করি না মানে যৌনকর্মীদের কোনো ধরনের অধিকার, কোনো ধরনের আপনার স্ট্যাটাস এখানে বাংলাদেশে দেওয়া দরকার। এটা আমেরিকাতেও দেয় না, আপনারা দেওয়া উচিত নয়। এটার আমি গুড় বিরোধিতা করি যে কোনো ভাবে। কিন্তু জাতিসংঘের মানবাধিকার অফিসের সাথে এটার আসলে কোনো সম্পর্ক নাই। এটা কি মানে এর জন্যই করেছিল তারা যে আমরা যৌনকর্মীদের মানে অধিকার দিব, এর জন্য কি জাতিসংঘের মানবাধিকার কমিশন? হিউম্যান রাইটস ভায়োলেশন পৃথিবীতে বিভিন্ন ভাবে হয়, রাজনীতির নামে হয়, ধর্মের নামে হয়, বর্ণের নামে হয়, সামাজিক ভাবে হয়। এগুলাকে প্রতিরোধ করাটাই হতো মূলত আপনার সেক্রেটারিয়ান ভায়োলেন্স হয় একে অপরের বিরুদ্ধে। এগুলাকে ট্যাকল করা, এগুলা ইস্যুগুলাকে অ্যাড্রেস করাই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক আপনার অফিসের মূল কাজ। এখন এখানে থাকলে স্বাভাবিকভাবে যেটা হতে পারে, ইয়েস দেয়ার আর সাম কোয়েশ্চন ক্যান বি রেজড দ্যাট তারা অন দ্য গ্রাউন্ড রাইট নাও যখন কিছু হলে তারা তুলে ধরতে পারে, এটা হতে পারে, এটা স্বাভাবিকভাবে হবে। যেহেতু আপনার নেক্সট ডোর এখানে আপনাকে দেখতেছে, সে মানে কি করতেছেন না করতেছেন রাস্তাতে, সেও দাঁড়িয়ে আপনিও দাঁড়িয়ে, তার সামনে ঘটনা ঘটেছে, পুলিশ আপনাকে অ্যারেস্ট করবে, ঠিক এভাবে বিষয়টা দেখা উচিত। কিন্তু মূলত এই অফিসটার কাজ না যৌনকর্মীদের মানে সার্টিফিকেশন দেওয়া আর LGBTQ কে প্রমোট করা। বাস্তবতা হলো এটার অপপ্রচার চালানো হচ্ছে এবং এদের বিরুদ্ধে সরকার যেন কঠোর পদক্ষেপ নেয়, এটা আমি সরকারকে অনুরোধ করব। মনে রাখবেন আপনি শরিয়া ভিত্তিক মানে এক্সট্রিম যে পন্থা, এই পন্থা অবলম্বন করে রাষ্ট্র আমরা প্রতিদিন নামাজ পড়ি, আমি মুসলমান, আমার মসজিদ আছে, আমি অন্য মানুষকে আমার ধর্মের কারণে আমি ক্ষতি করি না, অন্য আমার, এটাই তো শরিয়া। শরিয়া তো আসলে যদিও আমরা শরিয়া শব্দটাকে আমরা এক্সট্রিম অর্থে ব্যবহার করি, আসলে তো আমরা প্রতিদিন যা করি এগুলোই অলরেডি শরিয়া। কিন্তু সত্য কথা বলতে গেলে কিন্তু এগুলোর নামে যে এক্সট্রিমিজম, মেয়েরা পড়ালেখা করতে পারবে না আফগানিস্তান স্টাইল, ইট ইজ নট কম্পাটেবল ইন বাংলাদেশ এন্ড ইজ নট গোয়িং টু হ্যাপেন। আমরা ওই যুগে কেউ যাবে না, এটা পছন্দ না এবং এটা কেউ করবেও না। ইসলামিক মূল্যবোধ যেটা জাউর অসহ্যার প্রেসিডেন্ট জাউর রহমানের যে রাজনৈতিক যে ধারাটা বা ভ্যালু যেটা যে আপনার যেটা, এটা তো সবচেয়ে কার্যকর একটা পন্থা। মানে ইসলামিক মূল্যবোধ হচ্ছে সবাই সবার ধর্ম পালন করবে বা শান্তিতে বসবাস করবে আমরা একে অপরকে। এখানে কোনো ধরনের এক্সট্রিমিজম বা উগ্রবাদ এখানে ছড়িয়ে যাবে না। দ্যাট ইজ আমি মনে করি ইট শুড বি। অনেক ধন্যবাদ। আচ্ছা, আমরা মাসুম ভাইকে হারিয়ে ফেলেছি। মাসুম ভাই আপনি আছেন আমাদের সঙ্গে? জি আমি আছি। মাসুম ভাই আমার দুইটা প্রশ্ন আছে, এটা দুইটা প্রশ্ন করেই ফেলি। সেটা হচ্ছে যে এনসিপি আমরা ইদানিং দেখতেছি যে যারা আসলে ছুপা আওয়ামী লীগ, তারা যেহেতু সরাসরি আওয়ামী লীগের পক্ষাবলম্বন করতে পারে না, তারা অনবরত এনসিপি কে গালিগালাজ করে। এই মাসুদ কামাল একজন আছে, নূর তুষার একজন আছে, এরা সব সময় এই এনসিপি গোপালগঞ্জে তাদেরকে মারার চেষ্টা করলো, এখন বলো গোপালগঞ্জে কেন গেলা, তারপরে বলে সরকার এত পুলিশ লাগায় কেন ওদের পিছনে। আরে বাবারে, ওদেরকে হত্যা করার জন্য অনবরত আওয়ামী লীগ প্রমোট করতেছে মিডিয়াতে, ওদেরকে হত্যা করো। তাহলে ওদের নিরাপত্তার জন্য কি সরকার পুলিশ লাগাবে না বা পুলিশ বা সেনাবাহিনী নিয়োগ করবে না ওদের নিরাপত্তার জন্য? এটা তো ওদের নাগরিক অধিকার। এখন আপনি আসলে এই এনসিপির ভবিষ্যৎ নিয়ে আপনি কি দেখেন? এই যে কদিন আগে তারা আওয়ামী লীগের হাতেও দুরানি খেলো, বিএনপির হাতেও দুরানি খেলো চট্টগ্রামে, সব মিলে আপনি এনসিপির ভবিষ্যৎটা কি দেখেন সংক্ষেপে? আচ্ছা আমি বলি, দেখুন এক্ষেত্রে আওয়ামী লীগ এবং বিএনপি দে আর অন দ্য সেম পেজ। ফর এক্সাম্পল এনসিপির প্রতি খুব কেন আওয়ামী লীগের অস্তিত্ব বিনষ্টকারী যে গোষ্ঠীটা নাম্বার 1 আসবে তারা হচ্ছে এনসিপি। এরা কি আপনাকে পছন্দ করবে? এরা কি আপনাকে মানে মিষ্টি খাওয়াবে মনে করেন আপনি? এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে হাইলি টার্গেটেড বাই ইন্ডিয়ান র এন্ড আওয়ামী লীগ হচ্ছে এনসিপির নেতৃবৃন্দ এবং এনসিপির যারা আছেন তারা, ওয়েদার ইউ লাইক দেম অর ডিসলাইক দেম, দিস ইজ দ্য বটম লাইন। সো এনসিপি হচ্ছে সবচেয়ে হাইলি টার্গেটেড বাই আওয়ামী লীগ, কেননা এনসিপির কারণেই আওয়ামী লীগের এই পতন এবং ধ্বংস হয়েছে। এবং তারা এবং খুবই দুঃখজনক বিএনপি এনসিপিকে টার্গেট করে। তবে এনসিপির দু একজন অতিরঞ্জিত ভেরি প্রভোকেটিং বক্তব্য দেন তারেক রহমান সাহেবকে নিয়ে এবং বিএনপি কিছু নেতৃত্ব দেবে, এটা খুবই বাজে কাজ এবং এটা করা যাবে না। মনে রাখবেন, আপনি বিএনপিকে টার্গেট করে বিএনপিকে দূরে সরিয়ে দিচ্ছেন, এটা করা যাবে না। তুষারের সেদিন যে বক্তব্যটা, আমি এটার তীব্র প্রতিবাদ জানাই। ওই যে তার নামটা কি তুষার নাসিরের, আমি মনে করি এটা প্রভোকেটিং। ইউ ক্যান নট ডু দ্যাট। আপনি আপনার কাজ করতে থাকেন, বিএনপি কাজ করতে থাকুক, কিন্তু বিএনপি রাজনীতি আজকে করে বেগম খালেদা জিয়া বাহিরে তারেক রহমান সাহেব 2 দিন পর প্রধানমন্ত্রী হতে পারবে। এটা কিসের কারণে? এনসিপির নেতৃবৃন্দের কারণে। যদিও এখানে আমরা সবাই জড়িত আছি, বাট অন দ্য গ্রাউন্ড বুক পেতে দিয়েছে তারা। এখন আপনি তাদেরকে টার্গেট করেন, এর চেয়ে বড় বিট্রেয়াল, বিশ্বাসঘাতকতা আর অকৃতজ্ঞতা হতেই পারে না।
বিএনপি কেন ইদানিং আওয়ামী লীগের মতো কথা বলতেছে আসলে আমি জানি না। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছেন যে বিএনপি খুব একটা ভালো দল, বিএনপি আমাদের সঙ্গে গণতান্ত্রিক ভাবে কাজ করবে, মানে এখন বিএনপির প্রশংসা, এখন বিএনপি আর আওয়ামী লীগ ভাই ভাই হয়ে গেল মনে হচ্ছে। যাই হোক, জনাব ইমরান মাসুদ, আপনার কাছে আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা ইদানিং দেখতেছি যে কিছু কিছু ইউটিউবার এবং সাংবাদিক যারা হাসিনা পলায়নের আগে তারা জনগণের পক্ষে ছিল, তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছে, তারা হাসিনা দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু ইদানিং দেখতে পাইতেছি যে তারাই আবার বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে, তারা বিভিন্ন ব্যবসায়ী দিচ্ছে। আপনার কি সময় আছে? আমি আই হ্যাভ টু গো এন্ড পিক আপ ফারদিন। আচ্ছা, বলেন আপনি কি প্রশ্নটা কি ছিল? না আসলে তাহলে এই সাংবাদিকরা আসলে মানে আদর্শ বিচ্যুত হয়ে গেল কেন? কেউ টিভি চ্যানেল দিতেছে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে টাকা নিয়ে, কেউ মানে ঘুরে বেড়াইতেছে বিভিন্ন দেশের বিদেশে। আমি এখানে বলি, আমাদের সোশ্যাল মিডিয়াতে অনেকে আছেন, আমরা মনে করি এদেরকে আমরা উস্তাদ এবং আমরা প্রিয় এবং বাংলাদেশ প্রেমী। নাও, এভরিডে অ্যাক্টিভিটি করে তারা তাদের ব্যক্তিগত স্বার্থের বাহিরে একটা করে না। আপনি দেখলে বুঝতে পারবেন, তারা যদি ডক্টর ইউনূসের সাথে দেখা করতে পারে না, ডক্টর ইউনূসের 14 কিছু উদ্ধার করে। আমরা তো চেষ্টা করার মানে নিউ ইয়র্কে আসছিলেন উনি, অ্যাপ্লিকেশন করেছিলাম, কই আমরা তো দেখা করতে পারি নাই, তো আমরা তো ওনার বিরুদ্ধে করি না। দেশ যদি ভালোবাসেন তাহলে ওনার সাথে একবার দেখা হয় নাই, এজন্য তার 14 কিছু উদ্ধার করে আপনি দেশের বিপক্ষে চলে যাবেন। আপনার দেশপ্রেম নিয়ে আমি প্রশ্ন করতে চাই, সব সময় করেছি, এখন আমি করতে চাই। আমি মনে করি না আপনি দেশপ্রেমিক হলে এটাকে অ্যাবজর্ব করে ধৈর্য ধারণ করা আপনার উচিত ছিল। ইভেন দো ইউ ডিজার্ভ টু মিট হিম, উই ডিজার্ভ টু মিট ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, বাট আমরা করতে পারি নাই। এর মানে কি আমি তার বিরুদ্ধে চলে যাবো, গিয়ে তার 14 কিছু উদ্ধার করবো? তাহলে আপনি দেশকে ভালোবাসেন কিনা, আসলে দেশপ্রেমিক কিনা, আপনার অ্যাক্টিভিটি দেশের পক্ষে কিনা, না ব্যক্তিগত স্বার্থের কারণে? এই প্রশ্নটা আমি রেখে গেলাম জাতির সামনে।